প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে গ্যাস দে, বিদ্যুৎ দে, এগুলো হঠকারিতা। বিরোধী দল কি হঠকারিতা করছে, কি মনে করছেন? না, কিছু কিছু জায়গায় বিরোধী দল তো আন্দোলন করবে, দাবি তুলবে। এটা তো বিরোধী দল, এই জন্যই তো গণতন্ত্রের হবে। কিন্তু যদি অবাস্তব দাবি তোলে তাহলে তো জনগণ সাপোর্ট করবে না। যেমন আগে বলেছেন, গণভোট যদি বাস্তবায়ন না করে তাহলে সরকার ফেলে দেওয়া হবে। গণভোট কেন বাস্তবায়ন করবে? বাস্তবায়ন তো হয়ে গেছে আমি বলবো। কারণ হাইকোর্টে মামলা ছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, তার বিরুদ্ধে আপিল খারিজ করে দিয়েছে। তারপর সাথের ক খ তারপর আরও একটা করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ করছে, গণভোট রিভাইভ করে বাকিটা সংসদের কাছে ছেড়ে দিয়েছে। সংসদ এখন বিএনপির সরকার বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আগে বলতো যে নোট অফ ডিসেন্ট করব, এখন সব করবে। এখন সংসদে আমি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব না, এখন আর সেই জায়গা নাই। এখন বলছে যে জুলাই সনদ তারা কমিটি অফার করছে যে 12 জনের কমিটি হবে। তারা তো বিরোধী দলের নেতা বলছে কমিটি করেন, 50-50 করেন। কেন 50-50 করবে কেন? তারা 7-5 ঘোষণা দিছে। আপনি যদি 5-এ অংশগ্রহণ করতেন তাহলে তো অটোমেটিক যে বিষয়ে আপত্তি দিতেন সেটা যদি না মানে, বিএনপি যদি না মানে, সরকার না মানলে আপনি মাঠে বলতেন। এখন তো তারা ওই কমিটিতে যোগদান করে নাই। কিন্তু আমার কথা হলো, সুপ্রিম কোর্টের রায় দিছে যে আপনার বাকি সব কিছু সংসদে সেটেল করবেন। তো আপনি তাহলে বলেন যে আমি সুপ্রিম কোর্ট মানি না, সুপ্রিম কোর্টের রায় মানি না, সেটা বলেন। ওখানে তো দেখছি জামাতের উকিলও ছিল, তো সেখানে তো বিএনপির কেউ তো আপিল করে নাই। বিএনপি যে আপিল করছে, যেটা আপিল করে নাই, তো প্রথম দিকে আমি শুনলাম যে হাইকোর্টের রায়কে বাতিল করার জন্য আপিল করা হয়েছে। আসলে সরকারি দলের কেউ আপিল করে নাই, সেখানে তো অন্যরা করছে। কিন্তু আমার কথা হলো, সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে, মানেন। আর নাহলে সব অভ্যুত্থানের শক্তি মাঠে সরকার ফেলে দিবেন, এটা কেমনে ফেলবেন আপনি? প্রধানমন্ত্রী কিন্তু আরো বলেছেন, বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন, বাস্তবায়ন করব। কিন্তু ইতিমধ্যে তো আমরা দেখছি যে বিরোধী দল রাজপথে নেমেছে, আন্দোলন করছে। তারা কি আসলে আলোচনায় সাড়া দেবে? না, বলছি যে ভালো পরিকল্পনা। বিরোধী দলও কিন্তু মাইলেজ পেতে চায়। সংসদটা আছে, অভ্যুত্থানের শক্তি সংসদে উত্থাপন করুক না, আমরা শুনি, বিতর্ক হোক না, প্রত্যেকটা ইস্যু বিতর্ক হোক না। হয় না তো, মাঠে যান জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ব্যাকগ্রাউন্ড নাইবে বললাম, আমি বলি সুপ্রিম কোর্ট তো একটা রায় দিছে, সুপ্রিম কোর্টের রায় মানেন, মানে আপনার সংসদে গিয়ে আলোচনা করেন। তারপরে দেখেন, আনুপাতিক হারে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, আনুপাতিক হারে উচ্চ মহিলা আসনে নমিনেশন হবে। তো সেটা তো মানে নাই। বিএনপি, জামাতে ইসলাম তো এই সংসদের সিট অনুযায়ী নমিনেশন দিয়ে দিছে, নারী আসনে নমিনেশন দিয়ে দিছে, সংসদ বানায় দিছে। তো তারাই তো মানল না। তো আর অন্যটা এখন কি বলতে চায়? এখন এই জন্য বলছি যে আমার কথা হলো, বিরোধী দল সংসদে বসে তাদের বলুক কী কী সমস্যা, কী কী বলুক, আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত হলে তো জনগণকে পাক্ষে পাবে না। জনগণ পারলে আন্দোলন ফেলে দিক, সরকারকে, সমস্যা নেই, ফেলে দিক। আর প্রধানমন্ত্রী যে বলতেছে যে আপনার যদি যুক্তিসঙ্গত দেয়, পরামর্শ দেয়, বাস্তবায়ন করবে। হ্যাঁ, করবে তো। যুক্তিসঙ্গত আমি দুইটা নৈতিক ব্যাপার, একটা হলো অভ্যুত্থানের শক্তি, হ্যাঁ, লোক হাসায় দরকার নাই, আপনারা পরামর্শ দেন, সমস্যা আছে পরামর্শ দেন। বাস্তবায়ন তো করতে চাইছে প্রধানমন্ত্রী, এটা পাবলিকলি বলতে চাইছেন। বাস্তবায়ন না করলে আমরা তার বিরোধী দলের পক্ষে কথা বলবো, সমস্যা নাই। কিন্তু এটা কোন কথা যে আপনি ধরেন, আমি বলি, যেমন আমি আগেও বলছি যে ধরেন এই যে ঢাকা শহরে যতগুলো কাঁচা বাজার আছে, কাঁচা বাজারের অধিকাংশ কাঁচা বাজারে কিন্তু বিরোধী দলের নেতারা এমপি হয়েছে। সেখানে কারণ বাজার বলেন, আপনি এই যে বলেন, এই বাড্ডা মাছের আড়ত বলেন, এই যে বনশ্রীতে শেষের যে একটা বাজার আছে ওই বাজার বলেন, সবই তো কারণ বাজার। এই যে তারপরে যাত্রাবাড়ি বাজার বলেন, সব জায়গায় তো বিরোধী দল আছে, ওখানে চাঁদাবাজি হয় কেন? তাহলে কে চাঁদা খায়? তাহলে বলতে হবে তো, তুমি এমপি হয়েছে, তোমার দায়িত্ব ওখানে চাঁদাবাজি। দায়বদ্ধতার একটা জায়গা তো নিশ্চয়ই থাকে। হ্যাঁ, দায়বদ্ধতার জায়গা তো নিশ্চয়ই তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই। আবার কথা হচ্ছে, অন্য কোনো যুক্তি দিয়ে তো চলবে না। চাঁদাবাজি হয় আপনারা বলতেছেন,
তাহলে আপনার এমপি আপনার জায়গায় চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন? নিশ্চয়ই আপনি অবগত আছেন জনাব এম এ আজিজ, যেমনটি ভারতীয় গণমাধ্যমের তথ্য সূত্রে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন এবং সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। কিন্তু এদিকে আমরা দেশের বাস্তবতা যদি তুলে ধরি, নাহিদ ইসলাম বললেন হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে কি আবার নতুন করে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? প্রশ্নটি রাখছি, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ভারতীয় গণমাধ্যম দাবি করছে তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। তারা বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাসের তৃতীয় সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন। অন্যদিকে আবার আমরা দেখলাম বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে কি নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছেন? কোনো সম্ভাবনা নেই। কেন যাবে না? অলরেডি প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে তো বিদেশ সফর সাথে সাথে দাওয়াত দিছে, এদেশে চিঠি দিছে, যায় নাই তো সে। এখনো তিনি বারবার ব্রিক্সে দাওয়াত দিছে, বহুত দরবার দেন দরবার হয়েছে, তিনি জান নাই। কারণ তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য 3 বার চাওয়া হয়েছে। তারপরে শেষে বলছে যে সে ওখানে বিদ্বেষমূলক বক্তৃতা দিতে পারবে না। কিন্তু ভারতের অনুমতি ছাড়া কি পারছে? নরেন্দ্র মোদী সরকারের অনুমতি ছাড়া পারছে? সেটা নিয়ে বার্গেনিং হচ্ছে। তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এগুলো নিয়ে তো বার্গেনিং করতেছে। এবং দি হিন্দু নিউজ চেপছে যে আমাদের সাথে যেসব ইস্যুগুলো আনসেটেল আছে সেই সব ইস্যুগুলো সেটেল করা উচিত। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও তাই বলছে। সুতরাং সেখানে আমাদের প্রধানমন্ত্রী স্টিক করছে। সেই সব সমাচার আপনার আমাদের দেশের যে অ্যাম্বাসেডর আছে তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার সাথে দেখা করছে, দেখা করে ভারতে দৌড়েছে। ভারতে দেখার পরে কিন্তু শেখ হাসিনার সম্পর্কে তো ভারত কিছু বলে না। সুতরাং ওটা সেটেল না হলে কেমন যাচ্ছে না। প্রধানমন্ত্রী তো নাহিদ ইসলামের কথা মতো তো ডিল করে নাই। দ্বিতীয়ত আমার কথা হচ্ছে ব্রিক্সেরটায় সে যাচ্ছে না, যদি যায় রাষ্ট্রীয় সফরের যে দাওয়াত সেটাতে হয়তো যেতে পারে সে। জি, ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, যেমনটি জনাব এম এ আজিজ বলছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক অমীমাংসিত ইস্যু রয়ে গেছে, সেই সংকট সমাধান নিশ্চয়ই জরুরি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে কি আসলে প্রত্যর্পণের শর্ত জুড়ে দেওয়া কূটনৈতিক বাস্তবতা? কেউ কি শর্তটা জুড়ে দিচ্ছে? বাংলাদেশকে শর্ত দিচ্ছে যেটা না হলে আমি যাবো না বলছে নাহিদ ইসলাম বলছে। এই জন্য তো নাহিদ ইসলামের দল 7টা আসন পাইছে। 6টা নাহিদ ইসলামের দল তো 6টা আসন পাইছে, এই জন্যই তো পাইছে। এই যে ওনার যে মানে বুদ্ধির যে ডেপথ, গভীরতা, এটা হলো এই পর্যায়ের। তারা বলতেছে নাহলে যেতে দিব না, যেতে না দেওয়ার তুমি কে? তুমি কে? তুমি কে? জামাতের সঙ্গে জোট করে 6টা আসন পাইছো। জোট না করলে কয়টা পাইতে, এটা তো আল্লাহ ভরসা, এটা তো বলা লাগে না। এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে না, একা একা ইলেকশন করুক না, দেখি না কয়টা পায়। তো এই ওর মাথার বুদ্ধিতে এই পর্যন্ত এই লেভেলের বুদ্ধি নিয়ে তারা চলে। তারেক রহমান তো দেশের প্রাইম মিনিস্টার, তার বুদ্ধি তো লেভেলে থাকলে তো দেশ দিয়ে আতঙ্কে থাকতাম আমরা। তো তারেক রহমানের যে সিদ্ধান্ত, যেটা উনি যেটা করতে যাচ্ছেন, ওনার কি করেছেন আমি জানি না। কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনাকে ফেরত আনা না আনা এগুলি একটা ইস্যু। এই ইস্যুটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনা চলতেই থাকবে, চলবে। এবং এই আলোচনার সঙ্গে ওনার প্রাইম মিনিস্টার হিসেবে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের করার জন্য যাওয়া কোনো ব্যাপার না, যাওয়া উচিত, মানে খুবই উচিত। কারণ আমাদের অনেক সমস্যা আছে রে ভাই। শেখ হাসিনাকে দেশে ফিরে আনলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? হয়ে যাবে নাকি? আমি আপনাকে একটা টেকনিক্যাল কথা বলি, সেটা হলো বরঞ্চ আমি মনে করি শেখ হাসিনা যতদিন দেরিতে দেশে আসবেন, আনাই হোক, মানে প্রত্যর্পণই হোক আর প্রত্যাবর্তনই হোক, যেটাই হোক, উনি যত দেরিতে এটা হবে তত আমাদের জন্য রাজনৈতিকভাবে লাভ হবে। কেন এমনটি মনে করছেন? মনে করছি এই কারণে যে উনি যদি আসেন অথবা ওনাকে আনা হয়, তাহলে কিন্তু অবধারিতভাবে অনেকগুলি পয়েন্ট আসবে যে ওনাকে নিয়ে আমরা কি করব। আবার ওনারও কিছু দলের লোকজন দেশে আছে, অনেক ওনার অন্ধ সমর্থক আছে, ভক্ত আছে, অনেক কিছু আছে। তারাও কিন্তু এক ধরনের তাদের চাহিদা নিয়ে সামনে আসবে, মাঠে আসবে। ওইটাকে আবার আমরা ফেরানোর চেষ্টা করবে সরকার। এই যে দুটো জিনিস, এই দুটো তো বিপরীতমুখী চিন্তা। এই বিপরীতমুখী চিন্তা হলে পরে ওখানে একটু ঝামেলা হবে, একটু হইচই হবে, একদম নির্বিঘ্নে সব কিছু ঘটে যাবে তা তো নয়। তো এটাই তো আমাদের জন্য এখন পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়াবে। আমরা ওই ঝামেলা যাবো, থাক না সে ভদ্রমহিলা বয়স 80-র উপরে, ওনার বয়স তো 80-র উপরে না,
থাক না, সমস্যাটা কি আমার? যে আসলো না আসলো, এটা নিয়ে তো মাথা ব্যথা করার কিছু নাই। এখন নাহিদ ইসলামের যে কারণে এটা বলতেছে, এই বলছে না ওই আরেকজন কি দলমল কিছু নাই, এই মাঝে মাঝে টকশোতে উত্তেজিত হয়ে যায়, সে বলতেছে যে আমরা বেনাপোলে চলে যাব। তো ওই যে তুমি কি করবা? তুমি ওখানে যে করবেটা কি ভাই? ধরা যাক শেখ হাসিনা নিজ দায়িত্বে আসলো, তো উনি যদি নিজ দায়িত্বে আসে, এই যে এখানে যেতে চাইছে যে বেনাপোলে যাবে, তো ওইখানে যে পরিমাণ লোক শেখ হাসিনার জন্য থাকবে তার দলের, ওই বেনাপোলে ধর বাংলাদেশের পুরো জায়গার থেকে আর লোক গেল না, খালি বেনাপোল যে উপজেলা আছে উপজেলার যে লোকগুলি ওখানে থাকবে আওয়ামী লীগের, এই লোক ঢাকার থেকে গেলে উনি যে ভিড়ের মধ্যে ঢুকতে পারবে? ও কি করবে? নিজের সম্পর্কে কোনো ধারণা আছে? এদের পুরো সেন্ট্রাল কমিটি সহ পুরো দেশে যত লোক আছে তত লোক তো আওয়ামী লীগের একটা উপজেলায় আছে, ও জানে? বড় বড় ডায়লগ দিতেছে, আমি বেনাপোলে চলে যাবো, আমি অমুক জায়গায় চলে যাবো, চলে যে হ্যান করবো ত্যান করবো, বা এগুলো বোগাস সব। কিন্তু অর্থ কাজে আমি যেটা মনে করি যে বরং এই আলোচনাগুলো চলতে থাক, এরা করুক, এরা পলিটিক্স করুক, মাঠ গরম করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটাই ইস্যু হবে আমার, তার দরকার নাই। আমি বলবো কি যে এটা যদি আমার না দাও তাহলে আমি আদানির কাছ থেকে বিদ্যুৎ দিব না, বলবে এটা যদি না দাও তাহলে তোমার কাছ থেকে আমি পেঁয়াজ কিনবো না, তোমার কাছ থেকে আমি পাইপ লাইনে কোনো তেল চাপো না, এটা বলবে গভর্নমেন্ট? বুঝে দিচ্ছে রে, আপনার কথা বলে লাভ নেই। জনাব, আমি আজকে ছোট্ট করে একটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং সেই সঙ্গে তো আমরা দেখছি যে একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনাও ঘটছে। বড় কোনো ঝুঁকির বার্তা কি? ঝুঁকির বার্তা আমি বলবো না, আমি বলবো আমাদের দেশে সবসময় সন্ত্রাসী গ্রুপ আছে, বিদেশ থেকে অপারেট করে, দেশের ভিতরে অপারেট করে, সুতরাং এদেরকে দমন করতে হবে। আমি মনে করি সমস্যা এটা থাকবে, কারণ ভূ রাজনীতির চক্করের মধ্যে আমরা আছি। ধরেন আমি বলবো যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে চীনের টানাটানি, আমাদের সাথে ভারতের টানাটানি, এরকম সম্পর্কে, সুতরাং এটা তো তৃতীয় পক্ষ তো অ্যাক্টিভ থাকবেই, তাদের দমন করতে হবে, আইন সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে, এই সমস্যা থাকবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন বলছে যে জঙ্গি বা নাশকতার কোনো শঙ্কা এখনো নেই? এটা বলেই সিচুয়েশন তৈরি করার জন্য বলেই, এটা সিচুয়েশন তৈরির মানে মানুষ যাতে আতঙ্কিত না হয় তারা তো বলবেই। কিন্তু শেখ হাসিনার মতো এরকম পরিস্থিতি নাই যে আসলে জঙ্গি দমনের অর্থে তোরে নাটক করা, জঙ্গি প্রতিযোগিতা করে র্যাব পুলিশ জঙ্গি নিরীহ লোকজন মেরে ফেলছে, এরকম ঘটনা পরিস্থিতি হওয়ার সুযোগ নাই। এরকম জনগণ কিন্তু এই অভ্যুত্থানের পরে এটা মেনে নেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন মাসুদ কামাল। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়া, মোবাইলে ভিডিও ধারণ ও সিঙ্গারা বিলি করার অভিযোগে 3 জনকে মারধর করা হয়েছে। অন্তর্বর্তী শাসনামলে আমরা দেখতাম যে এই যে মব সৃষ্টির এক ধরনের পায়তারা বা মবক্রেসির এক ধরনের আমরা উৎপাত যদি বলি সেটাই তৈরি হয়েছিল, সেই ধারাবাহিকতা কি এখনো আমরা দেখছি? তাই তো দেখলাম 32 নম্বরের সামনে কেউ গেছে যে কিছুটা বলছে, অথবা কেউ ভিডিও করছে, কেউ ফুল দেওয়ার জন্য গেছে, তাকে দেখলাম একটা ভদ্রলোক তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, তাকে ঝাড়ু দিয়ে পিটানো হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আশেপাশে পুলিশ আছে, তারা কেউ কিছু বলছে না। আরও ভয়ঙ্কর যে প্রবণতাটা, প্রচুর ছেলে মেয়ে, তারা সাংবাদিক কিনা জানি না, তারা মোবাইল দিয়ে ছবি তুলছে। তারা হয়তো এটাকে ছবি তুলে তারা হয়তো ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় দিবে, অথবা কেউ যার যার টেলিভিশনে অথবা অন্য কোথাও ব্যবহার করবে। তো আমার কথা হলো কি, ভাই আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু একজন লোকের মারছে, পিটাচ্ছে, একজন লোক পিটাচ্ছে, আপনাকে বাধা দিবেন না? তাকে শিগগিরই পিটাতে পারে আইন অনুযায়ী? পায় না তো। তো আপনারা কেউ বাধা দিলেন না। কারণ আমি তো মনে হয় এই লোকগুলির চরিত্র এমন, যারা ছবিগুলো তুলছিল, এরা এত নিষ্ঠুর প্রকৃতি, এরা মানুষ কিনা আমার সন্দেহ। ওখানে যদি একজন লোকে কেউ জবও করতো, তাও মনে হয় ওরা ভিডিও করতো। জব করার একটা ভিডিও আমি পাইছি, এটা আমি সেল করব। এবং তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছিল। তো পরিচয় যে কেউ দিতে পারে। কেউ নিজেকে জুলাই যোদ্ধা কি? সে জুলাই যুদ্ধ মানে সে কি করছে? জুলাই যুদ্ধে এই দেশে কে ছিল না বলেন আপনি আমাকে? কে জুলাই যুদ্ধে ছিল না? জুলাই যুদ্ধের ডেফিনিশন কি বলেন? জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? আমি দেখলাম ওই দিন আমাদের পর্যটন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিচালনা পর্যটন মন্ত্রী, সে বলতেছে যারা জুলাই যোদ্ধা হবে, জুলাই যোদ্ধা এবং যারা জুলাই শহীদ, এদের পরিবাররা বিমানের 50% তাদের ভাড়া মাফ হয়ে যাবে। তারা যদি কোনো পর্যটনে কোনো হোটেলে থাকতে যায়, তাহলে তাদের 36% তারা কমিশন পাবে, মানে কম পাবে।
তা আমার প্রশ্ন হলো, এই যে জুলাই আন্দোলনটা, টোটাল আন্দোলনটাই হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তা আপনি যেটা করতেছেন এটা তো কোটা। জুলাইয়ের চেতনা যদি আমি বলি, তাহলে তো এই পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই ওখানে ছিল, তাহলে দুজনে মিলে তো জুলাই চেতনা 12টা বাড়িয়ে দিছে। তো এখন তারা ঘুষ দিচ্ছে এবং সেই ঘুষ নিয়ে কেউ কেউ খুশি হচ্ছে। তো জুলাই যুদ্ধের জিনিসটা কি রে ভাই? জুলাই, আমি বললাম তো, জুলাই যুদ্ধের ডেফিনিশনটা কি? ওই সময় যারা নাকি সরকারের বিরোধিতা করেছে, রাজপথে করেছে, যে যেখানে পারছে করছে, তাহলে সেই জুলাই যুদ্ধ তাহলে কে ছিল ওই সময়? এই আওয়ামী লীগ সরকারের পক্ষে কে কাজ করছে ভাই? সবাই তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল। তাহলে এই সরকার পড়তো নাকি? দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গৃহবধূ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আমি দেখছি আমাদের কলিগদের মধ্যে, তার কিশোরী কন্যাকে হাতে নিয়ে এসে রাজপথে আসছে, বাচ্চা মেয়ে ক্লাস 3 আর 4 পড়ে, তাকে নিয়ে রাজপথে আসছে। বিপদ হইতে পারতো, বাপের বিপদ হইতে পারতো, বাচ্চার বিপদ হইতে পারতো, কেউ তো এগুলো মাথায় রাখে নাই। তারা মনে করছে এই আন্দোলনে সবাই থাকতে হবে। এরা প্রত্যেকে তো জুলাই যোদ্ধা। তো ওকে কে যে লোকটা নাকি একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি সমর্থন থাকার কারণে সেই লোককে যে পিটায় গায়ে হাত ঝাড়ু দিয়া, এই পিটানোর মাধ্যমে তো সে জুলাই চেতনাকে ভুলণ্ঠিত করে। জুলাই চেতনা কি সকল লোকের রাজনৈতিক অধিকারের কথা বলে না? বলে তো। গণতান্ত্রিক যে ভাই, এটাকে আপনি গণতন্ত্র বলবেন? পৃথিবীর কেউ এটাকে গণতন্ত্র বলবে? যে একটা রাজনৈতিক মতাদর্শ, আমি সে আদর্শের পক্ষে কাজ করব, ওই আদর্শের পক্ষে আমি কথা বলবো। ধরেন আমি যাকে নেতা মনে করি, যা আদর্শকে আমি বিশ্বাস করি, তার স্মরণে আমি এখানে একটা ফুল নিয়ে যাব, সেটা আপনি আমরা করতে দিবেন না। কিন্তু জনাব মাসুদ কামাল, আমরা তো দেখলাম যে জুলাইয়ের পরেও বিরোধিতা, রাজনৈতিক বিভাজনের কথা যদি আমরা বলি, তীব্র আকার ধারণ করেছে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? বিরোধিতা কোনো সমস্যা না। আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, যেমনটি প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই, জনগণ আর সেই রাজনীতি সমর্থনও করে না। এর মধ্য দিয়ে বিরোধী দলকে কি প্রধানমন্ত্রী কঠোর রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দিলেন? না, ইঙ্গিত কঠোর দিলেন কিনা সফট দিলেন আমি জানি না, তবে আমি ওনার সঙ্গে একমত। ভাই, আপনার রাস্তায় ধরে ভাঙচুর করলে কি সমস্যা মিটবে? সমাধান হবে? আপনি আলোচনা করেন, আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা তো নাই। এখন তো সমালোচনা করার অনেক প্ল্যাটফর্ম আছে, তাই না? আপনি যদি মনে করেন যে আপনার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্ম নেই, আপনি সোশ্যাল মিডিয়ায় যান। সোশ্যাল মিডিয়ার সমালোচনা তো অনেক মানুষ যদি গ্রহণ করে সমালোচনাটা আপনার, এটার মাধ্যমে একটা জনমত গড়ে উঠবে। দেখেন, একটা কথা বলি, একটা সরকারকে 5 বছরের জন্য দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে, তারা ওখানে গিয়েছে, তারা দেশের জন্য কাজ করবে, এবং তারা কাজ করতে যেয়ে যদি কোনো ঝামেলা করে, যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয়, সেটা কিন্তু জনগণ কিন্তু দেখতেছে প্রতিদিন, এবং জনগণ তার সমালোচনা করবে, এবং সেই সমালোচনাগুলো সরকার তাদের নিবে, বিবেচনায় নিবেন, নিয়ে তারা সেভাবে নিজেদেরকে রেকটিফাই করবেন। কিন্তু বিরোধী দল যখন বলছে সরকারকে মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না, যখন আবার গণঅভ্যুত্থানের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অনিবার্য কথা বলা হচ্ছে, সেটা কতটা গণতান্ত্রিক চর্চার বিরোধিতা? যদি বিরোধী দলের সেই ক্ষমতা থাকে, করুক না, আমার তো কোনো না নাই। যদি বিরোধী দল মনে করে তারা সরকারকে ক্ষমতা মেয়াদ পূর্ণ করতে দেবে না, তো করুক, সেটা তার তো সেই বলার অধিকার আছে, আমার তো কোনো আপত্তি নাই। তাদের সেই বলার অধিকার আছে, তারা বলতেই পারে যে আমরা তাদের ক্ষমতা পূরণ করতে দিব না। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে তো করেন না রে ভাই, করেন, আমরা দেখতে চাই, করেন। মানুষ, তাদেরকেও বুঝতে হবে যে মানুষ তাদের এই আচরণটাকে কিভাবে নিচ্ছে। ভাই, আপনি রাস্তার মধ্যে চিৎকার চেঁচামেচি করলে আপনার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যাবে, তা তো হচ্ছে না। হচ্ছে বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় রাতারাতি সকল সমস্যার সমাধান সম্ভব কি? সেটা আমি বলতে পারবো, সেটা সরকার বলতে পারবে। তবে ভাই, আপনি বাস্তবতার কথাটা আমাকে শুনে লাভ নাই, কারণ আমার কথা হলো কি ভাই, আমি এত বুঝি না। আমি বুঝি, আমি আমার সুইচে টিপ দেব, আমার ফ্যান চলবে, আমি এটা বুঝি। এই জন্য যদি দেশের অবস্থা খারাপ হয়, আমি বেশি টাকা পে করবো। যদি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, যদি উৎপাদন করতে গেলে বিদ্যুতের দাম বেশি পড়ে, আমি দাম বাড়াই দিব, কারণ এটা তো আমার জন্য একা পারবে না। যদি সরকার আমাকে ভালোবাসে, সে আমাকে সাবসিডি দিবে, সেটা তার ব্যাপার। আমি এইটার উপরে সিদ্ধান্ত নেব যে আগামীতে এই সরকারের সঙ্গে আমি থাকবো কি থাকবো না, আগামীতে এই সরকারকে আমি ফিরিয়ে আনবো কি আনবো না। যদি আমি বাড়তি না পাই, আনবো না। যদি বাড়তি পাই, আবার আনার চেষ্টা করবো। বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার। কিন্তু এখন আমি যদি মনে করি অবস্থা আমার এতই খারাপ হয়ে গেছে যে আজকে আমার সরকারকে ফালাইতে হবে, যদি আমি মনে করি, তো আমার তো সেই অধিকার আছে, আমি রাস্তায় যাব,
যে চিৎকার করবো যে আজকে এই সরকারকে ফেলাইতে হবে, আপনারা সবাই আমার সঙ্গে আসেন। এবং যদি কেউ না আসে তখন বুঝতে হবে যে আমি ভুল করতেছি। সিম্পল কিন্তু। এখন বিরোধীরা যদি মনে করে তারা আজকেই ফালাই দিবে, তো দেখ ফেলে, আমরা তো না করতেছি এটা, পারলে ফালান ভাই, পারলে ফালান। কিন্তু আপনি দাবি করতে যে আমাদেরকে ডিস্টার্ব করেন না, আমার কথা হলো ক্লিয়ার, আপনি পারলে ফালান। কিন্তু দাবি আদায় করতে যে আপনি আমার রাস্তা বন্ধ করে দিবেন, আমার ডিস্টার্ব করবেন, তা হবে না। আমি ডিস্টারবেন্স দিব না, আমি সাধারণ মানুষ, আমি রাস্তা বন্ধ রাজনীতি করতে আমি কাউকে দেবো না। ধন্যবাদ। এটা আমার চাহিদা। আবার উনি যদি বলে না রাস্তা বন্ধই করুক, ওর সঙ্গে আমিও আছি, তাহলে উনি যাবে, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি চাই না, আমি চাইবো আপনি নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, সরকার ফেলাই দেন পারলে পরে, আমার কোনো না নাই। কিন্তু আমি যদি চাই সরকার থাকবে 5 বছর। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ।